আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ রয়েছো। আরো একটি নতুন ক্লাসে প্রত্যেককেই সুস্বাগতম। আজকে আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের ইতিহাস বিষয়ে যে প্রথম অধ্যায় অর্থাৎ ইতিহাস পাঠ, সেই অধ্যায়ের একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। ইতিমধ্যে আমরা প্রথম ক্লাসের মধ্য দিয়ে ইতিহাসের সংজ্ঞা এবং ইতিহাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, যুগ বিভাজন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আজকে আমরা মূলত দুটি গুরুত্বপূর্ণ যুগ নিয়ে আলোচনা করব। একটি হলো প্রাগৈতিহাসিক যুগ, আর একটি হলো ঐতিহাসিক যুগ। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এছাড়াও আমরা আরো একটি টপিক আলোচনা করব, সেটি হলো ইতিহাসের আদি উপাদানের প্রকৃতি, অর্থাৎ ইতিহাসের রচনার ক্ষেত্রে যে বিভিন্ন উপাদানগুলি প্রয়োজন সেই নিয়ে। তো অবশ্যই ভিডিওটিতে থাকছে অনেক নতুন নতুন তথ্য, অজানা বিষয়, গুরুত্বপূর্ণ এমসিকিউ। তাই শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো শুরু করছি আজকে গুরুত্বপূর্ণ আলোচনা। দেখো, প্রথমত আমরা আজকে কি আলোচনা করবো? প্রায় ঐতিহাসিক যুগ। আচ্ছা, কি যুগ? প্রায় ঐতিহাসিক যুগ। আমাদের প্রথমত যে এই যে যুগ আমরা লিখছি প্রায় ঐতিহাসিক যুগ, এর ইংলিশ জানতে লাগবে, অর্থাৎ একে ইংরেজিতে কি বসে। দেখো, একে ইংরেজিতে বলা হয় প্রোটো হিস্টোরিক এজ। প্রোটো হিস্টোরিক এজ। এবার আমাদের বিষয় আসবে যে প্রোটো হিস্টোরিক এজ বা প্রায় ঐতিহাসিক যুগ বলতে কি বুঝি। দেখো, এই প্রায় ঐতিহাসিক যুগ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে একটি মতপার্থক্য রয়েছে, এবং কাকে বলা হয় বা এর সংজ্ঞা নিয়ে দুটি ধারা রয়েছে। একটাকে বলা হয় কি, আমি লিখে দিচ্ছি, তাহলে এই যুগের সংজ্ঞা নিয়ে দুটি ধারা রয়েছে। একটাকে বলা হয় লিপির ব্যবহারের ভিত্তিতে, ওকে, আরেকটাকে বলা হয় ধাতুর ব্যবহারের ভিত্তিতে। তাহলে একটি হলো লিপি আর একটি হলো ধাতু। এবার আমরা জানতে রাখবে যে লিপির ব্যবহারের ভিত্তিতে এই যুগ বলতে কোন সময়টাকে বোঝানো হচ্ছে। যে সময় লিপির প্রচলন শুরু হয় কিন্তু লিপি পাঠ্যোদ্ধার করা সম্ভব হয়, অর্থাৎ যে যুগে লিপির প্রচলন শুরু হলো লিপির পাঠ্যোদ্ধার অর্থাৎ পড়ে উদ্ধার করা সম্ভব হয়নি, সেই যুগটাকে বলা হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগ। ক্লিয়ার? যেমন আমরা ভারতের মধ্যে সিন্ধু লিপি, অর্থাৎ ভারতের যে হরপ্পা সভ্যতা ছিল সেই হরপ্পা সভ্যতায় আমরা সিন্ধু লিপি পাই, কিন্তু সিন্ধু লিপি পাওয়া গেলে পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। তার মানে হরপ্পা সভ্যতার যে যুগ সেটাকে আমরা বলতেই পারি প্রায় ঐতিহাসিক যুগ। তাহলে এখানে আমরা লিপির ব্যবহারের ভিত্তিতে উদাহরণ দিলাম কি, সিন্ধু লিপি, যেটা কোন সভ্যতায়? হরপ্পা সভ্যতা। তাহলে লিপির ব্যবহারের ভিত্তিতে কাকে বলে? যে যুগে লিখিত ঐতিহাসিক উপাদান বা লিপি পাওয়া গেল পাঠ্যোদ্ধার করা সম্ভব হয় নি। ক্লিয়ার? এরপর ধাতুর ব্যবহারের ভিত্তিতে দেখো, এবার অনেক ঐতিহাসিকগণ এই লিপির ব্যবহারের ভিত্তিতে এই সংজ্ঞাকে মেনে নেয়নি, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে একই সময়ে লিপির প্রচলন শুরু হয়নি। কোনো জায়গায় আগে হয়েছে, কোনো জায়গায় পরে হয়েছে, কোনো জায়গায় বর্ণমালার আবির্ভাবই ঘটেনি। ক্লিয়ার? তাহলে এবার ধাতুর ব্যবহারের কি ভিত্তিতে দেখি। ধাতুর ব্যবহারের ভিত্তিতে কি, মূলত যদি দেখা যায় যে তাম্র ব্রোঞ্জ যুগ, মনে রাখবেন যে তাম্র ব্রোঞ্জ যুগ থেকে একেবারে লৌহ যুগের আগে পর্যন্ত, তাহলে কি তাম্র অর্থাৎ তামা ব্রোঞ্জের ব্যবহার থেকে, তামা আর ব্রোঞ্জের ব্যবহারের সূচনা থেকে একবারে লৌহ যুগের সূচনা পর্যন্ত, তাহলে তাম্র ব্রোঞ্জ যুগ থেকে লৌহ যুগের সময় পর্যন্ত এই যে সময়কাল, এটাকেই বলা হচ্ছে কি প্রায় ঐতিহাসিক যুগ। এবার এই নিয়েও অনেক ঐতিহাসিক মেনে নেননি, কারণ এই ধাতুর ব্যবহার সমগ্র বিশ্বে এক এক সময়ে এক এক জায়গায় হয়েছে, সব জায়গায় একই সময়ে হয়নি বা একই সময়ে ধাতুর ব্যবহার সূত্রপাত ঘটেনি। ক্লিয়ার? তার এই নিয়ে কি বিতর্ক রয়েছে? আমরা প্রথমে ভারতবর্ষের ইতিহাসে এই বোঝার সুবিধার্থে আমি সিম্পলি একটি ম্যাপ এঁকে দিচ্ছি ভারতের। এই যদি আমরা ভারতের ম্যাপ ধরে নিই, এখানে আমরা দুটি পার্টে ভাগ করলাম। একটাকে আমরা বলছি উত্তর ভারত, এই পোর্শনটাকে আমরা বললাম উত্তর ভারত, আর এই নিচের পোর্শনটাকে আমরা বললাম দক্ষিণ ভারত। এবার এই উত্তর ভারত আর দক্ষিণ ভারতে ধাতু নিয়েও ব্যবহারে একটা বিতর্কিত বিষয় দেখা যায়। কি? উত্তর ভারতে প্রথমে মানুষ পাথরের ব্যবহার শুরু করে, অর্থাৎ প্রস্তর। তাহলে পাথর মানে কি? প্রস্তর। প্রস্তরের ব্যবহারে পরে শুরু করে তাম্র মানে তামা। তাহলে পাথরের পরে তাম্র, তারপরে আসে লোহা অর্থাৎ লৌহ। তাহলে উত্তর ভারতে যদি দেখা যায় প্রথমে মানুষ পাথর, তারপর তামা, তারপর লোহার ব্যবহার শুরু। কিন্তু দক্ষিণ ভারতে আবার দেখা যায় যে এটি হয় না, কারণ
দক্ষিণ ভারতে প্রথমে মানুষ পাথরের ব্যবহার শুরু করে, ঠিক তারপরে তামার ব্যবহার সেখানে অনুপস্থিত, সোজাসুজি মানুষ লোহার ব্যবহার শুরু করে। তাহলে ধাতুর ব্যবহারের ভিত্তিতেও কিন্তু আমরা এই প্রায় ঐতিহাসিক যুগের সংজ্ঞাকে সম্পূর্ণ মর্যাদা দিতে পারি না। কারণ দেখো, উত্তর ভারতে যদি দেখা যায় যে প্রথমে পাথর, তারপর তামা, তারপর লোহা, কিন্তু দক্ষিণ ভারতে আবার সেখানে তামার ব্যবহার অনুপস্থিত ছিল। ক্লিয়ার? তাহলে এই ব্যবহারের ভিত্তিতেও কিন্তু আমরা এই যুগকে সমান মর্যাদা সম্পূর্ণ সংজ্ঞা প্রদান করতে পারি না। তাহলে এবার বিশ্বের ইতিহাসে যদি দেখা যায়, ঠিক ইউরোপের ইতিহাসে, ইউরোপে ব্রোঞ্জ যুগের বলে একটি অস্তিত্ব ছিল, অর্থাৎ সেখানে ব্রোঞ্জ ধাতুর ব্যবহার প্রচলিত ছিল। কিন্তু ভারতবর্ষে আবার কি, ভারতবর্ষে ব্রোঞ্জ যুগের অস্তিত্ব নেই। তাহলে আবার এখানে একটি বিতর্কিত বিষয় যে ইউরোপ মহাদেশে ব্রোঞ্জ যুগের সূচনা ঘটলো, ভারতবর্ষে কিন্তু ব্রোঞ্জ যুগের সূচনা নেই। এবার ব্রোঞ্জ কি? ব্রোঞ্জ হলো তামা ও টিন মিশিয়ে যে নতুন ধরনের সংকর ধাতু তৈরি করে। তাহলে তামা প্লাস টিন মিশিয়ে যে ধাতু তৈরি করা হয় সেটাকে কি বলে? ব্রোঞ্জ। তাহলে আমরা এখানে কি বললাম যে ধাতুর ব্যবহারের ভিত্তিতে কোন যুগকে বলা হচ্ছে? তাম্রব্রোঞ্জ থেকে লৌহ যুগ, তাম্রব্রোঞ্জ থেকে, অর্থাৎ তাম্রব্রোঞ্জ যুগের সূচনা থেকে, তামা আর ব্রোঞ্জের ব্যবহারের সূচনা থেকে আদিম মানুষ সূচনা করে, সেখান থেকে লৌহ যুগের আগে পর্যন্ত। কিন্তু আলটিমেটলি আমরা কি দেখছি যে উত্তর ভারতে যেমন পাথর, তামা, লোহা, দক্ষিণ ভারতে পাথর, তামা নেই, লোহা, কিন্তু ব্রোঞ্জ যুগের অস্তিত্ব আবার নেই, কিন্তু আমরা সংজ্ঞা বলছি ব্রোঞ্জ যুগ। তাহলে এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে তীব্র একটি মতপার্থক্য রয়েছে, যেমন কোন সময়টাকে এই প্রায় ঐতিহাসিক যুগ বলবো, এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে একটি তীব্র মতপার্থক্য রয়েছে। তো যাই হোক, সার্বিক দিক থেকে যদি বিচার করি, বলা যায় যে আমরা প্রায় ঐতিহাসিক যুগ বলতে কোন যুগকে বলবো? যে যুগে লিপির প্রচলন ঘটলেও পাঠোদ্ধার করা বা পরে উদ্ধার করা সম্ভব হয়নি, যেমন সিন্ধু লিপি। ক্লিয়ার? এরপরে আমরা আসি পরবর্তী যুগ, ঐতিহাসিক যুগ নিয়ে আলোচনায়। আশা করি পরিষ্কার করে বোঝাতে পেরেছি। যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখো, এরপরে আমরা এসে দাঁড়িয়ে ঐতিহাসিক যুগ। আচ্ছা, ঐতিহাসিক যুগ, ঐতিহাসিক যুগকে ইংলিশে কি বলা হয়? হিস্টোরিক এজ। কি এজ? হিস্টোরিক এজ। তাই আমি আর লিখলাম না, এখানে মুছে দিলাম। দেখো, এবার ঐতিহাসিক যুগ বলতে কি বুঝি? যে যুগে লিখিত ইতিহাসের উপাদানের অস্তিত্ব পাওয়া যায়, অর্থাৎ লিপির প্রচলন শুরু হয় এবং লিপি থেকে মানুষ উদ্ধারও করতে পারে, বিভিন্ন বিষয় জানতে পারে। তাহলে সোজা ভাষায় যে যুগের ইতিহাস লিখিত ঐতিহাসিক উপাদানের উপর ভিত্তি করে রচিত হয়, বা যে যুগে আমরা লিখিত ঐতিহাসিক উপাদানের উপর নির্ভর করে ইতিহাসকে জানতে পারি, সেই যুগকে আমরা বলবো ঐতিহাসিক যুগ বা হিস্টোরিক এজ। এবার এই ঐতিহাসিক যুগের দৃষ্টান্ত আমরা কোথায় কোথায় পাই? দেখো, প্রথমে আমরা আসি ঐতিহাসিক যুগের দৃষ্টান্ত আমরা মেসোপটেমিয়া, মেসোপটেমিয়া আর হচ্ছে মিশর তুললাম। যে মেসোপটেমিয়া আর হচ্ছে মিশর, মেসোপটেমিয়া আর মিশরের দৃষ্টান্ত। দেখো, 3000 অব্দে, খ্রিস্টপূর্ব 3000 অব্দে মেসোপটেমিয়া ও মিশরে লিপির প্রচলন হয়। এবার এই লিপির প্রচলন বা বর্ণমালার প্রচলন কিন্তু সমগ্র বিশ্বে একই সময় শুরু হয় না। যেমন বহির্বিশ্বে, অর্থাৎ যদি আমরা মিশর, মেসোপটেমিয়া, সুমেরে দেখি, সেখানে আগে হয়েছিল, হতে পারে আমাদের ভারতবর্ষ একটু দেরিতে শুরু হয়েছিল। তাহলে ব্যাপারটা কি হচ্ছে যে এই মেসোপটেমিয়া, মিশরের যে বিভিন্ন লিপি ছিল, যেমন আমি এক্সাম্পল বলছি, হাইরোগ্রাফিক লিপি, কিউনিফর্ম লিপি, কিলো লিপি, ডিমেটিক লিপি, ওকে, ইত্যাদি যে লিপিগুলো রয়েছে, এই লিপিগুলোর মানুষ কি করে? উদ্ধার করে। সেগুলো থেকে কিন্তু অনেক ইতিহাস জানা যায়, রাজার পরিচয়, রাজবংশের পরিচয়, সাম্রাজ্য বিস্তার নীতি, শাসন নীতি। তাহলে এই যে বিষয়গুলো আমরা কিসের উপর নির্ভর করে পাই? এই যে লিপির উপর নির্ভর করে। তাহলে ঐতিহাসিক যুক্তি, যে যুগে আমরা লিপির উদ্ভাবন অর্থাৎ লিপি আমরা পাই এবং সেটি উদ্ধারও করতে পারি এবং পাঠোদ্ধার করতে পারি, বিভিন্ন ইতিহাসও জানতে পারি। উদাহরণ কি? আমাদের মেসোপটেমিয়া, মিশর, বহির্বিশ্বের ক্ষেত্রে। এবারে আমাদের ভারতের দৃষ্টান্ত কি দেখবো? দেখো, ভারতের দৃষ্টান্ত হিসাবে আমরা ভারতের আর্য যুগ, অর্থাৎ একদম সভ্যতার সূচনা লগ্ন থেকে আর্য সভ্যতা বা বৈদিক যুগে বিভিন্ন সাহিত্যের বিকাশ ঘটল, বিভিন্ন মহান সাহিত্যের আমরা পরিচয় পেল, রামায়ণ, মহাভারত, ঋগ্বেদ, তারপর হচ্ছে অথর্ববেদ, যজুর্বেদ ইত্যাদি। এই যে বিভিন্ন সাহিত্যের বিকাশ ঘটলো, আমরা কিন্তু লিপির প্রচলন পাই না। কেন পাই না? কারণ হচ্ছে এই সময়কালে মনে করা হচ্ছে ঐতিহাসিকগণ যে মানুষের মধ্যে লিপির অস্তিত্ব বা লিপির সম্বন্ধে তাদের ধারণা ছিল না। তাই এই সময়কালে কি হয়? এই লিপির প্রচলন আমরা পরিচয় পাই না ভারতবর্ষে। কিন্তু অনেক ঐতিহাসিক যে সম্রাট অশোক ছিল, সেই সম্রাট অশোকের শিলালিপিকে ভারতের প্রাচীনতম লিপি বলে মনে করেছে। অর্থাৎ ভারতের ক্ষেত্রে এই ঐতিহাসিক যুগের সময়কাল খ্রিস্টপূর্ব 3য় শতককে ধরা হয়েছে, খ্রিস্টপূর্ব 3য় শতক। কিন্তু এটা নিয়েও একটু বিতর্কিত বিষয়। তাহলে ভারতের দৃষ্টান্ত কি? সম্রাট অশোকের শিলালিপিকে ধরা হচ্ছে কার? অশোকের। এবার এখানে একটি বিষয় আছে,
যে অশোকের শিলালিপি কে পাঠোদ্ধার করেন। মনে রাখবে অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ। কি নাম? জেমস প্রিন্সেপ। ভীষণ ক্লিয়ার করতে পারবেন। তাহলে অশোকের শিলালিপি কে পাঠোদ্ধার করেন? জেমস প্রিন্সেপ। তাহলে আমি কি বললাম না, ভারতবর্ষে তাহলে অশোকের শিলালিপিকে প্রাচীনতম লিপি ধরা হচ্ছে এবং খ্রিস্টপূর্ব 3য় শতকে ভারতে ঐতিহাসিক যুগের সময়কাল ধরা হচ্ছে। কিন্তু এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে তীব্র একটি মত পার্থক্য থেকেই গেছে। কেন? কারণ যদি আমরা দেখি যে অশোকের জন্মের 50 বছর পূর্বে, অশোকের জন্মের 50 বছর পূর্বে আমরা আরো একটি লিপির প্রচলন পাই, যেটা কি বলা হয়? সোহগড় তাম্রলিপি। কি লিপি? সোহগড় তাম্রলিপি। ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়। কি লিখলাম? সোহগড় তাম্রলিপি। এবার বেশিরভাগ ঐতিহাসিকরা মেনে নিয়েছেন যে অশোকের জন্মের যেহেতু 50 বছর পূর্বে এই লিপির আমরা পরিচয় পাই সোহগড় তাম্রলিপি, তাই এই সোহগড় তাম্রলিপিকে ভারতের প্রাচীনতম লিপি ধরা হয়। পরীক্ষা তোমাদের প্রশ্ন আসতেই পারে যে ভারতের প্রাচীনতম লিপির নাম কি? তার উত্তর কি হবে? সোহগড় তাম্রলিপি। কেন? অশোকের জন্মের 50 বছর পূর্বে এই লিপিটির পরিচয় আমরা পাই। এবার এই নিয়ে অনেক ঐতিহাসিকদের মধ্যে তীব্র মতপার্থক্য রয়েছে। তো আলটিমেটলি যদি দেখা যায় এই বিতর্কিত মন্তব্যের মধ্য দিয়ে শেষ পর্যন্ত খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের পরবর্তীকাল, কত? খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের পরবর্তীকালকে বলা হচ্ছে কি খ্রিস্টপূর্ব, এখানে খ্রিস্টপূর্ব লিখলাম, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের পরবর্তীকালকেই ধরা হচ্ছে ভারতবর্ষের ঐতিহাসিক যুগের সময়কাল। তাহলে এই ঐতিহাসিক যুগের সময়কাল নিয়ে বিভিন্ন মতপার্থক্য আমি তোমাদের সামনে তুলে ধরলাম যে কোন সময়কাল থেকে ধরা হচ্ছে। এরপরে আমরা পরবর্তী একটি টপিক নিয়ে আলোচনা করছি যে ইতিহাসের আদি উপাদান ও তার প্রকৃতি। দেখো ইতিহাস কিন্তু মানুষের মন গড়া কোনো কথা নয়। এখানে কিন্তু মানুষ অতিরঞ্জিত হবে কিছু বললেও সেটাকে মেনে নেওয়া যাবে না। যুক্তি, তর্ক, প্রমাণের ভিত্তিতে এবং প্রামাণ্যের ভিত্তিতে এখানে ইতিহাস রচিত হয়। তাই অবশ্যই প্রাক ঐতিহাসিক যুগ ও প্রায় ঐতিহাসিক যুগ এই দিন থেকে ইতিহাস জানার জন্য আমাদের কাছে যে তথ্য অর্থাৎ লিপি, এই লিপির ব্যবহার খুবই কম রয়েছে। তাই ইতিহাসকে জানার জন্য আমাদের প্রাচীনকালে যে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান অর্থাৎ আর্কিওলজিক্যাল সোর্সের উপর নির্ভর করতে হয়। মূলত কি যেগুলো মাটি খুঁড়ে বিভিন্ন বিষয়গুলো অর্থাৎ মাটির খনন কার্য চালিয়ে যেই আসবাবপত্র দ্রব্যাদি পাওয়া যায়, মানুষের কঙ্কাল পাওয়া যায়, সেগুলো থেকেই কিন্তু এই প্রাক ঐতিহাসিক ও প্রায় ঐতিহাসিকের ইতিহাস রচিত হয়। কারণ সেই সময়কালে কি লিপির খুব একটা প্রচলন আমরা পাই না। ক্লিয়ার করতে পারলেন? তাহলে এবার আমরা আসি এই যে উপাদানগুলো অর্থাৎ মানুষের ব্যবহার যে বিভিন্ন হাতিয়ার দ্রব্যাদি এর ভিত্তিতে যে ইতিহাসের উপাদানকে কয় ভাগে ভাগ করা হয়। তাহলে আমরা নেক্সট আসি কি উপাদান। আচ্ছা, এবার আমাদের জানতে লাগবে এই উপাদানকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। উপাদানকে আমরা 4 ভাগে ভাগ করি। অর্থাৎ যেমন সুমেরীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, পাশাপাশি হরপ্পা সভ্যতা, এই যে সভ্যতাগুলি, এই সভ্যতাগুলো আমরা কিভাবে জানতে পারি? মাটি খনন কার্য চালিয়ে সেখান থেকে বিভিন্ন আসবাবপত্র পেয়ে বিভিন্ন মানুষের কঙ্কাল খুঁড়ি পেয়ে সেগুলো থেকে আমরা কি করতে পারি? সেই ইতিহাসকে জানতে পারি। অর্থাৎ সেই লিখিত ঐতিহাসিক উপাদান খুব একটা আমরা পাই না। তাহলে এই যে আমরা প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর ভিত্তিতে ইতিহাস পাচ্ছি, তাহলে এই প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর ভিত্তি করে ইতিহাসকে ইতিহাসের উপাদানকে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। কি কি আমি বলে দিচ্ছি সিম্পলি। একটিকে বলা হয় জীবাশ্ম। কি জীবাশ্ম? 2 নম্বর হচ্ছে মানুষের ব্যবহার্য হাতিয়ার। মানুষের ব্যবহার্য কি? মানুষের ব্যবহার্য হাতিয়ার ও অন্যান্য দ্রব্যাদি। ওকে, আমি শুধু দ্রব্যাদি লিখলাম। ও অন্যান্য দ্রব্যাদি অর্থাৎ বিভিন্ন দ্রব্য যেমন মৃৎশিল্প, বিভিন্ন মাটির আসবাবপত্র। এরপরে কি আছে আমরা? এরপরে হচ্ছে গুহা চিত্র। এরপর হচ্ছে গুহা চিত্র। তারপরে কি থাকছে? প্রাচীন মন্দিরের আর হচ্ছে সমাধির ধ্বংসাবশেষ। তাহলে শুধু মন্দির আর সমাধি দেবেন। ওকে, প্রাচীন মন্দির আর সমাধির ধ্বংসাবশেষ। তাহলে আমাদের অতীতকালের ইতিহাসকে জানার জন্য প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে এই 4টি উপাদানের উপর নির্ভর করতে হয়। 1 জীবাশ্ম, 2 মানুষের ব্যবহার্য হাতিয়ার ও দ্রব্যাদি, 3 গুহাচিত্র, 4 মন্দির ও সমাধির ধ্বংসাবশেষ। অর্থাৎ মন্দির সমাধির ধ্বংসাবশেষ হওয়ার পর যেই উপাদানগুলো আমরা পাই। এবার আমাদের জানতে লাগবে আমাদের এই 4টি টপিক কিন্তু আলোচনা করতে হবে। আমি জাস্ট আজকে সিম্পলি জীবাশ্মটি বলে দিচ্ছি, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এবার দেখো জীবাশ্ম। জীবাশ্ম কি? জীবাশ্মকে আমরা ইংলিশে কি বলি? ফসিলস। এটিও পরীক্ষা আসতে পারে কোন সময়। তাহলে ফসিলস। এবার আমাদের জানতে লাগবে জীবাশ্ম নিয়ে যারা গবেষণা করে
বা জীবাশ্ম নিয়ে যারা কি করে পাঠোদ্ধার করে তাদেরকে কি বলা হয়, জীবাশ্ম সংক্রান্ত গবেষণা বিষয়কে বলা হয় প্যালিওন্টোলজি। কি প্যালিওন্টোলজি? ওকে, দেখো বাংলায় লিখতেছি, স্পেলিংটা কোনো এদিকে হতে পারে, প্যালিওন্টোলজি। ক্লিয়ার? এবারে আমাদের আরেকটি বিষয় জানতে লাগবে যে জীবাশ্মের মধ্যে আমরা কিসের পরিচয় পাবো। দেখো পৃথিবী সৃষ্টির লগ্ন থেকে উষ্ণ যুগের পর হিমযুগ, তারপর অর্থাৎ হিমযুগ বলতে তুষার যুগ তথা শীতল যুগ। তাহলে এই যে পৃথিবীর বিবর্তন মধ্য দিয়ে বিভিন্ন যুগের পরিবর্তন ঘটেছে, তাহলে এই যুগের পরিচয়গুলো আমরা জীবাশ্মের মধ্যে জানতে পারি যে পৃথিবীর বিভিন্ন যুগের পরিবর্তন ঘটেছে। অর্থাৎ আমরা জানতে পারি যে প্রায় 4টি আমরা তুষার যুগ তথা হিম যুগের পরিচয় পাই। তাহলে এগুলো আমরা কোথা থেকে পাই? জীবাশ্মের মধ্য দিয়ে, কার্বনেশন পদ্ধতি, বিভিন্ন পদ্ধতির মধ্য দিয়ে সেগুলো গবেষণা করে জানা যায়। তাহলে আদিমকালের ইতিহাসকে জানার জন্য আমাদের অবশ্যই জীবাশ্মের উপর নির্ভর করতে হয়। যেমন বিভিন্ন মানুষের নরকঙ্কাল ফুড়ি, কি কি, যেমন নিয়ান্ডারথাল মানুষ, তারপরে তোমাদের হচ্ছে অস্ট্রালোপিথেকাস মানুষ, রামাপেথিকাস, ক্রোশিয়া, পিকিং মানব, এই যে বিভিন্ন মানবের যে মানুষ যে বর্তমানে হোমোসাপিয়েন্স আধুনিক মানুষ, এরা যে আসলে প্রাচীনকালে বিভিন্ন বিবর্তনের মধ্য দিয়ে এসেছে। তাহলে এই যে বিবর্তনের ধারা, এগুলো আমরা কোথায় জানতে পারি? অর্থাৎ বর্তমানে যে আমরা মানুষ হিসেবে হয়েছি, প্রতিষ্ঠিত হয়েছি, অর্থাৎ হোমোসাপিয়েন্স বা আধুনিক মানুষ হিসেবে আমরা যে রয়েছে, তার আগের যুগের যে বিবর্তনগুলো, সেগুলো কিন্তু আমরা এই জীবাশ্ম থেকে জানতে পারি। তাহলে এই ইতিহাসের বিভিন্ন উপাদানকে জানার জন্য অবশ্যই আমাদের জীবাশ্মের উপর নির্ভর করতে হয়। আমরা পরবর্তীতে এই যে বাকি 3টা টপিক থাকলো, এই 3টা টপিক নিয়ে আলোচনা করবো। তো আজকের এই ভিডিও নিয়ে পর্যন্ত, এবং তোমরা অবশ্যই একটি প্রশ্ন উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে ভারতের প্রাচীনতম লিপির নাম কি। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আজকের এই ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে, আর চ্যানেলে নতুন হয়ে গেলে সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী কোনো এক ভিডিও।